তোমার হচ্ছে কার্ডিওভাস্কুলার সিস্টেম। প্রথম কথা হচ্ছে অ্যান্টি হাইপারটেনসিভ ড্রাগস। হ্যাঁ, অ্যান্টি হাইপারটেনসিভ ড্রাগ কাকে বলবো বলো তো, বাংলায় বলো, বুঝে কাকে বলা হয়? স্যার, উচ্চ রক্তচাপকে প্রতিরোধ করবে যেসব ওষুধগুলো স্যার। প্রতিরোধও বলা যায়, আবার কিওর মানে প্রতিরোধ মানে প্রিভেনশন। প্রিভেনশনটা আসলে প্রতিকার প্রতিকার তাই না, কিওর। তো যাই হোক, সেটা হচ্ছে ড্রাগ ডোজ আর ইউজ টু ট্রিট হাইপারটেনশন। হাইপারটেনশনকে ট্রিটমেন্ট করার জন্য যে ড্রাগগুলো ইউজ করা সেগুলোকে হাইপারটেনশন বলা হয়। এখন বলো হাইপারটেনশন কখন বলবো আমরা? হাইপারটেনশন কাকে বলি? persistent blood pressure, বেশি ভেরি গুড। একটা আছে persistent রেজড ব্লাড প্রেশার, তাই না? persistent raised blood pressure, এটা হচ্ছে repeated and reproducible। রিপিটেড মানে বারে বারে যা মেজার করলে ওই একই ব্লাড বেশি আসবে, হাইপারটেনশন। ঠিক আছে, এলিভেটেড ব্লাড প্রেশার রিপিটেড হবে এবং রিপ্রোডিউসেবল, যতবারই মাপবা রিপিটেড এবং রিপ্রোডিউস করা যাবে একই জিনিস। এটা হচ্ছে হাইপারটেনশন বলা হয় নরমালি। হ্যাঁ, এগুলো কিন্তু আমাদের ফার্মাকোলজির সাথে মেডিসিন ফিজিওলজি অনেক পার্থক্য হবে, কারণ বই টু বই পার্থক্য হয়ে যায়। এগুলো এত রিজিড হওয়ার কিছু নাই যে এটা না বলতে পারলে ফেল, আগে অত রিজিড হওয়ার কিছু নাই, জিনিসটা বুঝার ব্যাপার। আচ্ছা, এখন আসো, এই যে এলিভেটেড ব্লাড প্রেশার যেটা আমরা বলি, এটা কত? নরমাল ব্লাড প্রেশার কত? 120 to 80, 120/80, এটা হচ্ছে আমাদের এভারেজ ব্লাড প্রেশার। তাই এটা কিছু ফিজিওলজিক্যাল ভ্যারিয়েশন থাকে। এখন আমাকে বলো, হোয়াই ট্রিটমেন্ট ইজ ম্যান্ডেটরি? এই যে অ্যান্টি হাইপারটেনসিভ ড্রাগ বা অ্যান্টি হাইপারটেনসিভ ট্রিটমেন্ট, এটা ম্যান্ডেটরি কারণ কি? কি সমস্যা এটা অ্যান্টি হাইপারটেনসিভ ট্রিটমেন্ট না করলে? অর্গান ড্যামেজ করে দেয়। অর্গান ড্যামেজ হয়, ভেরি গুড। কি অর্গান নরমালি ধারণা আছে? আর মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন হতে পারে, এমআই মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন মানে কার্ডিওভাস্কুলার অর্গান। তারপর আর কি অর্গান আছে? কিডনি হতে পারে, ব্রেইন স্ট্রোক হতে পারে, কিডনি হতে পারে, ভার্চুয়ালি এনি অর্গান হতে পারে, মানে অ্যাকচুয়ালি তোমার চোখে হতে পারে হাইপারটেনসিভ, চোখে চেঞ্জ হয়, ব্রেইনে হয়, কার্ডিয়াক হয়, সব কিছু হতে পারে। ঠিক আছে, মোস্ট কমন কোনগুলো? সেগুলো হচ্ছে ড্যামেজ টু দা ভাস্কুলার এপিথেলিয়াম, যেটা হচ্ছে অ্যাথেরোস্ক্লেরোসিস হয়ে যায়, ওই জায়গায় একটা তোমার প্লাকের মতো তৈরি হয়ে যায়। কন্টিনিউয়াসলি যখন প্রেসার পড়তে থাকে তখন ব্লাড ভেসেল ওই জায়গাটায় চেঞ্জ হয়ে যায়। ঠিক আছে, ভাস্কুলার এপিথেলিয়াম বা এন্ডোথেলিয়াম বলা যায়, এন্ডোথেলিয়াম এপিথেলিয়াম সব জায়গায় হয়। এটাতে কি হয় আলটিমেটলি? ইসচেমিক হার্ট ডিজিজ, যেটা তোমরা বললা যে মায়োকার্ডিয়াল ইনফার্কশন বা স্ট্রোক, এগুলো হতে পারে। তারপরে ইনক্রিজ লোড অন হার্টের নিজের উপরই একটা চাপ পড়ে যায়, এবং সাথে তখন কি হয়? কনজেস্টিভ কার্ডিয়াক ফেলিউর বা হার্ট ফেলিউর হতে পারে। তারপর নেফ্রোপ্যাথি, যেটা তোমরা বলছো যে কিডনি ড্যামেজ হয়, কেন হয়? কারণ হাই গ্লোমেরুলার প্রেসার যখন অনেক বেশি থাকবে, ইন্টারগ্লোমেরুলার প্রেসার, তখন ওই জায়গায় আস্তে আস্তে গ্লোমেরুলার মেমব্রেনটা রাপ্চার হয়ে লিকি হয়ে যায়। ঠিক আছে, গ্লোমেরুলার মেমব্রেন যে টাফ ক্যাপিলারিস থাকে ক্যাপসুলের ভিতরে, ওখানে প্রেসার পড়তে পড়তে জায়গাটা লিক হয়ে যায়। তারপরে কি হয়? আচ্ছা, এই হাইপারটেনশন অ্যাসিম্পটোমেটিক পেশেন্টকেও ট্রিট করতে হয়, কারণ এই যে এগুলো হওয়ার আগে, এই ধরনের ঘটনা হওয়ার আগেই হাইপারটেনশন ট্রিটমেন্ট করতে হবে। আদারওয়াইজ কমিউনিটি মেডিসিনে পড়েছো প্রাইমারি প্রিভেনশন, সেকেন্ডারি প্রিভেনশন, তাই না? প্রাইমারি প্রিভেনশন মানে কি? রিস্ক ফ্যাক্টরের আগেই হচ্ছে প্রিভেনশন করা, কোনো একটা ডিজিজ হওয়ার আগেই এটাকে প্রিভেন্ট করা, এটা হলো প্রাইমারি প্রিভেনশন। হাইপারটেনশন ট্রিটমেন্ট করলে আমরা এগুলো থেকে প্রাইমারি প্রিভেনশন করতে পারবো, আর যদি এগুলো হয়ে যায় তারপর ট্রিটমেন্ট করি, সেটা হবে সেকেন্ডারি প্রিভেনশন। ঠিক আছে, আজকে তোমাদের ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ারে যা পড়া হচ্ছে সেখান থেকেই বেসিক্যালি আলোচনা হবে। প্রথমে ফার্মাকোলজিতে গেলে মাথা নষ্ট হয়ে যাবে, প্রথমে আস্তে আস্তে ঠিক হবে। এখন আসো, ক্লাসিফিকেশন অফ হাইপারটেনশন অন দ্য বেসিস অফ ব্লাড প্রেশার উপরে ভিত্তি করে আমরা ক্লাসিফিকেশন করি। এটা অনেকগুলো বইয়ে এক এক রকম থাকে, মেডিসিনের জেএনসি গাইডলাইন মেডিসিন একরকম থাকে। তো এটা হলো স্ট্যান্ডার্ড। নরমালি কি হয়? 120 এবং নিচে সিস্টোলিক ডায়াস্টোলিক 120 নিচে হলে আমরা নরমাল বলি। সিস্টোলিক যদি 120 থেকে 139, 120 টু 139, অথবা এন্ড অর, এমন না যে দুইটাই হতে হবে, এন্ড অর যে কোনো একটা, 80 টু 89 ডায়াস্টোলিক যদি হয়, সেটাকে আমরা বলবো প্রি হাইপারটেনশন। এগুলো নতুন আসছে, প্রি হাইপারটেনশন, প্রি ডায়াবেটিক, এই টার্মগুলো নতুন আসছে, নতুন মানে বেশি দিন হয় নাই। আমরা যখন স্টুডেন্ট ছিলাম তখন আবার প্রি হাইপারটেনশন ছিল না, যখন হাইপারটেনশন আর নরমাল।
প্রি হাইপারটেনশন এগুলো নতুন আসতেছে, কারণ হচ্ছে তোমরা নরমালি ফিজিওলজিতে কি পড়েছো? নরমাল ব্লাড প্রেশার রেঞ্জ কি ছিল, এটা না? ফিজিওলজিতে যখন পড়েছো ব্লাড প্রেশারের রেঞ্জ পড়েছো না, নাকি শুধু 120/80 পড়েছো? কমিউনিটি মেডিসিন স্যার এর মধ্যে রেঞ্জ হিসেবে পড়েছে। রেঞ্জ ছিল তাই না? 120 to 113 এর জি রেঞ্জ স্যার, রেঞ্জ রেঞ্জ ছিল। এটাও কিন্তু নরমালের রেঞ্জ স্যার 70 থেকে 90 পড়ছিলাম স্যার, আর 110 থেকে 130 পড়ছিলাম স্যার। হ্যাঁ, দেখো এটা বিভিন্ন বইতে ভ্যারি করে। ইউজুয়ালি 90 এর নিচে আমরা সাধারণত নরমাল ধরি, কিন্তু এখন দেখো এগুলো কিন্তু 80 থেকে 10 প্রি হাইপারটেনশন বলা হচ্ছে। আবার একইভাবে আমরা 130 পর্যন্ত ধরতাম যে নরমাল, 130 টার্গেট থাকে, কিন্তু 139 থেকে 120 প্রি হাইপারটেনশন বলা হয়। এগুলি নতুন নতুন জিনিস আসতেছে, কারণ দেখা যাচ্ছে যে ডায়াবেটিস, তোমার হাইপারটেনশন, প্রি ডায়াবেটিক, প্রি হাইপারটেনশন অবস্থায় যদি মেজারমেন্ট না নেওয়া হয়, তাহলে আলটিমেটলি এগুলো ওভার হাইপারটেনশন হিসেবে তখন ধরা পড়ে। এজন্য প্রি হাইপারটেনশন খুব স্ক্রিনিং খুব বেড়ে গেছে, ঘন ঘন ব্লাড প্রেশার, ঘন ঘন ডায়াবেটিস, এবং জনসচেতনতাও খুব বাড়ছে মানুষের মধ্যে, এগুলো অ্যাওয়ারনেস তৈরি হচ্ছে। ফলে রেগুলার অ্যাটলিস্ট মাঝে মাঝে গিয়ে কিন্তু ওই ফার্মেসি অথবা আউটডোরে হাসপাতালে এসে কিন্তু ব্লাড প্রেশারটা মাপায় মানুষ, তাই না? এখন আগে মাপাতো না, এখন মানুষের মধ্যে অ্যাওয়ারনেস বাড়ছে। আগে তো ডায়াবেটিস প্রেশার হচ্ছে তো কি হয়েছে, আমার তো কিছু সমস্যা নেই, শারীরিকভাবে কোনো সমস্যা নেই, মানে সে মনে করে সে ভালো আছে, এটাই আর কি। তো মাপাতে গেলে দেখা যায় অনেক সময় এই ধরনের রেঞ্জে চলে আসে, তখন বলতে হবে যে আপনি অ্যালার্ট হয়ে যান, ওজন কমান, লবণ জাতীয় কম খান, এগুলো হ্যাঁ নন ফার্মাকোলজিক্যাল ট্রিটমেন্ট, এগুলো পরে বলবো। প্রি হাইপারটেনশন অবস্থা ইউজুয়ালি আমরা নন ফার্মাকোলজিক্যাল ট্রিটমেন্ট গুলোই দিই। কমিউনিটি মেডিসিনে তো পড়ে থাকবা যে নন কমিউনিকেবল ডিজিজ, যেগুলোর মধ্যে যে সেডেন্টারি লাইফস্টাইল অ্যাভয়েড করতে হয়, রেগুলার এক্সারসাইজ করতে হয়, ওয়েট কমাতে হয়, সল্ট রেস্ট্রিকশন করতে হয়, এগুলো প্রি হাইপারটেনশন, প্রি ডায়াবেটিক সেম নন ফার্মাকোলজিক্যাল। এরপর যখন হাইপারটেনশন হয়ে যায় তখন আমাদের ড্রাগ শুরু করতে হয়। এটা আবার স্টেজ আছে নরমাল, তোমার হাইপারটেনশন হচ্ছে 140 to 90 এর মধ্যে, 1 হচ্ছে 140 to 59, আর 90 to 99, আর স্টেজ 2 হচ্ছে 160 সিস্টোলিক, এবং এটা আছে 100 উপরে উঠে গেলে। আরেকটা আছে স্টেজ 3 বা সিভিয়ার হাইপারটেনশন, ওটা সাধারণত এটা 180 আর এটা 110 এর উপরে সিভিয়ার হাইপারটেনশন, ঠিক আছে? এগুলো জাস্ট ক্লাসিফিকেশন তোমাদের ড্রাগ। এখানের মধ্যে বেসিক্যালি যেটা লাগবে যে হাইপারটেনশনে কি কি লাগে আর সিভিয়ার হাইপারটেনশন, এটা পরে যখন আমরা আলাপ করব। সিভিয়ার হাইপারটেনশন কখন হবে বলবো। এখন আসলে তো হাইপারটেনশন কয় রকম আছে, ওটা কি কোন ধারণা আছে? হাইপারটেনশন নরমালি কয় টাইপের হয়? প্রাইমারি, সেকেন্ডারি। হ্যাঁ স্যার প্রাইমারি আর সেকেন্ডারি স্যার। ভেরি গুড। এটা কোথায় পড়ছো? ইটিওলজিক্যাল স্যার, আমরা কমিউনিটি মেডিসিনে দেখছিলাম। কমিউনিটি মেডিসিন অনেকখানি ভালোই পড়ানো। তাহলে একটা হচ্ছে তোমার ইটিওলজিক্যালি আমরা প্রাইমারি, অথবা এটাকে আরেকটা বলা হয় এসেনশিয়াল হাইপারটেনশন, আরেকটা হলো সেকেন্ডারি। এসেনশিয়াল বা প্রাইমারি কোনটা? স্যার প্রাইমারি কোনো স্পেসিফিক কজে হবে না স্যার, কোনো স্পেসিফিক কজ ছাড়া যেটা হবে। আর সেকেন্ডারি হচ্ছে কোনো স্পেসিফিক কজের কারণে স্যার যে হাইপারটেনশনটা হবে, কোনো ডিজিজের জন্য, যেমন স্যার রেনাল আর্টারি কনস্ট্রিকশনের জন্য হতে পারে, কোয়ার্কেশন অফ দ্য অ্যাওর্টা। আরে কঠিন গুলো আগে রেনাল ফেলিউরই হয়, ঠিক আছে? জি স্যার, কোয়ার্কেশন অফ অ্যাওর্টা একটু কম, রেনাল আর্টারি কনস্ট্রিকশন যেগুলো হয়, রেনাল আর্টারি সিনোসিস, এগুলো হয়, কিন্তু রেনাল ফেলিউরে তো ব্লাড প্রেশার বেড়ে যাবে, যাদের রেনাল ফেলিউর থাকে তাদের ব্লাড প্রেশার বেড়ে যাবে। তারপরে হরমোনাল, ঠিক আছে, হরমোনাল কিছু কজ আছে, সেখানে ব্লাড প্রেশার বাড়ে। ফিওক্রোমোসাইটোমা, কুশিং সিনড্রোম স্যার, কুশিং সিনড্রোম, ভেরি গুড, কুশিং সিনড্রোম, ফিওক্রোমোসাইটোমা, এগুলো। আর প্রাইমারি যে এসেনশিয়াল হাইপারটেনশন, এখানে কোনো ডেফিনিট ডিজিজ থাকে না, কিন্তু কি থাকে? মডিফাইবল, নন মডিফাইবল রিস্ক ফ্যাক্টর থাকে। হ্যাঁ, ভেরি গুড, রিস্ক ফ্যাক্টর থাকে, ঠিক আছে? মডিফাইবল, নন মডিফাইবল কিছু টাইপ এ পার্সোনালিটি বা ফ্যামিলিয়াল, এগুলো নন মডিফাইবল, এইজ, ক্লাস, কিছু মডিফাইবল, এগুলো রিস্ক ফ্যাক্টর। তাহলে আননোন নলেজ এগুলো তোমরা জানো তোমরা, ঠিক আছে? তাহলে রিস্ক ফ্যাক্টরের মধ্যে যে স্ট্রেস, সোডিয়াম, এই স্ট্রেস, বর্তমানে কোভিড করোনা সিচুয়েশন অনেকের স্ট্রেসে ব্লাড প্রেশার বেড়ে গেছে, অনেক ইয়াং পেশেন্টের দেখা যাচ্ছে ব্লাড প্রেশার হয়ে গেছে, ডায়াবেটিস ধরা পড়ছে। সোডিয়াম ইনটেক, লবণ জাতীয় খাবার বেশি খেলে ব্লাড প্রেশার বাড়ে। এগুলো আস্তে আস্তে বলবো কেন লবণ জাতীয় খাবার বেশি খেলে ব্লাড প্রেশার বাড়ে, এগুলোর ফিজিওলজি আছে, হ্যাঁ, এগুলো বলা হবে আস্তে আস্তে। অবেসিটি, স্মোকিং, এগুলো সবই হচ্ছে তোমার হচ্ছে এনভায়রনমেন্টাল ফ্যাক্টরস, এগুলো
হাইপারটেনশনের টাইপস এর মধ্যে আছে এবং এগুলো আসলে কি এতক্ষণ যা পড়াচ্ছে আজকে যা পড়াবো এগুলো কোনোটাই হয়তো পরীক্ষা সরাসরি জিজ্ঞেস করা হবে না, কিন্তু পরীক্ষায় যখন তোমাদের একটু ডেপথ যাওয়া হবে মানে কারো কারো ক্ষেত্রে যে আসলে ভিতরে কতটুকু কি আছে, তখন কিন্তু এই ধরনের কোশ্চেন জিজ্ঞেস করে বসতে পারে খাস করে। এগুলো তো পরীক্ষা আগে তো তোমরা পড়বা না, কিন্তু মনে রাখবা যে এগুলো যেহেতু পড়ানো হয়েছিল এগুলো যেন ভুলে না। এখন আসো ফিজিওলজি। ফিজিওলজিতে প্রথমে আসো ব্লাড প্রেসারের ডেফিনেশনটা বলো তো, বা কারো মনে আছে ফিজিওলজিতে পড়েছিলেন ব্লাড প্রেসার কাকে বলে? কারো কোনো মনে আছে? ফিজিওলজিতে খুব পেট কোশ্চেন না? স্যার It is the lateral pressure exerted by blood. Yes, lateral pressure exerted by lateral the pressure blood exerted by blood on the vessel wall. তাহলে lateral pressure exerted by the moving column of blood on the walls of artery, এটাই হলো ব্লাড প্রেসার। তো ব্লাড প্রেসার যখন এটা পড়েছো তারপরেই ফিজিওলজিতে একটা জিনিস পড়েছো কি কি ফ্যাক্টর ব্লাড প্রেসারকে রেগুলেট করে, তাই না? কি কি ফ্যাক্টর আছে ব্লাড প্রেসার? ব্লাড প্রেসার ইকুয়াল টু কি? উত্তর ছিল না? ব্লাড প্রেসার ইকুয়াল টু cardiac output into cardiac output into sir heart rate, কার্ডিয়াক আউটপুট peripheral resistance, total heart peripheral rate resistance. oh peripheral resistance. Very good. তাহলে ব্লাড প্রেসার ইকুয়াল টু কার্ডিয়াক আউটপুট ইনটু পেরিফেরাল রেজিস্ট্যান্স। এই পেরিফেরাল রেজিস্ট্যান্সকে আমরা সাধারণত বলি আফটার। কার্ডিয়াক আউটপুট আবার কার উপর নির্ভর করে? কার্ডিয়াক আউটপুট মানে কি? Stroke volume into heart rate into stroke volume into heart rate. Stroke volume. কার্ডিয়াক আউটপুট হচ্ছে প্রতি মিনিটে কতটুকু ব্লাড পাম্প করে, আর স্ট্রোক ভলিউম হচ্ছে এক পাম্পে কতটুকু ব্লাড বের হয়, সাথে হার্ট রেট গুণ করলে হয় পেরিফেরাল রেজিস্ট্যান্স। তাহলে ব্লাড প্রেসার দেখো, ব্লাড প্রেসার ইকুয়াল টু, একটু মিউট করে রাখো বা আচ্ছা, ব্লাড প্রেসার ইকুয়াল টু কার্ডিয়াক আউটপুট ইনটু পেরিফেরাল রেজিস্ট্যান্স, মানে হচ্ছে স্ট্রোক ভলিউম ইনটু হার্ট রেট ইনটু পেরিফেরাল রেজিস্ট্যান্স। তাহলে দেখো যদি স্ট্রোক ভলিউম বাড়ে তাহলে ব্লাড প্রেসার কি হবে? বাড়বে। হার্ট রেট বাড়লেও বাড়বে, পেরিফেরাল রেজিস্ট্যান্স বাড়লেও বাড়বে। আমাদের এই অ্যান্টি হাইপারটেনসিভ ড্রাগ গুলোর আমাদের মূল টার্গেট থাকে এখানে কোনটা কমানো জানো? একটা হচ্ছে স্ট্রোক ভলিউম আর একটা হচ্ছে পেরিফেরাল রেজিস্ট্যান্স। এই দুটা আমাদের টার্গেট থাকে কমানো। হার্ট রেটের উপরে আমরা অতটা করি না, কারণ হচ্ছে আলটিমেটলি হার্ট রেট যদি বেশি কমানো যায় তাহলে আবার সিম্পটম শুরু হয়ে যেতে পারে। বেসিক্যালি আমরা স্ট্রোক ভলিউম এন্ড পেরিফেরাল রেজিস্ট্যান্স, তার মধ্যে সবচেয়ে বেস্ট হচ্ছে পেরিফেরাল রেজিস্ট্যান্সকে কমানো। পেরিফেরাল রেজিস্ট্যান্স যদি আমি কমাতে পারি তাহলে এটার মাধ্যমে যে ব্লাড প্রেসার গুলো মানে যে ড্রাগ গুলো কমিয়ে ব্লাড প্রেসার কমায় সেটা হচ্ছে বেস্ট। এছাড়া স্ট্রোক ভলিউমও কমানো ব্লাড প্রেসার কমাতে পারে। আর স্ট্রোক ভলিউম ডিপেন্ড করে হচ্ছে ব্লাড ভলিউম এবং প্রিলোডের উপরে। তার মানে কি স্ট্রোক ভলিউম কমাতে গেলে আমাকে কি কমাতে হবে? হয় কোনটা কমাবো স্ট্রোক ভলিউম কমাতে গেলে? ব্লাড ভলিউম আর প্রিলোড। হ্যাঁ, হয় ব্লাড ভলিউম অথবা প্রিলোড। তাহলে আমার এখানে আসলো মূলত 3-4টা জিনিস। একটা হচ্ছে ব্লাড ভলিউম কমাবো, একটা হচ্ছে প্রিলোড কমাবো, আর হচ্ছে আফটার লোড। এই তিনটার উপরে বেসিক্যালি ড্রাগ অ্যান্টি হাইপারটেনসিভ ড্রাগ গুলো কাজ করে। বিভিন্ন টার্গেটের কাজ করার মাধ্যমে ব্লাড ভলিউম কমাবে, অথবা প্রিলোড কমাবে, অথবা আফটার লোড কমাবে। এগুলো কিন্তু খুবই বেসিক, কিন্তু অনেকে হয়তো ফিজিওলজি ভুলে যেতে পারো, অনেকদিন হয় না চর্চা হবে, কিন্তু এগুলো না জানলে অ্যান্টি হাইপারটেনসিভ ড্রাগে দিয়ে অনেক মিস করবে। সরাসরি ড্রাগে চলে গেলে এগুলো বুঝতে না পারলে ভুলে যাবে। এখানে দেখো এই যে ব্লাড প্রেসার কন্ট্রোল অ্যানাটমিক্যাল সাইট, এটা ক্যাটজাং এর আমাদের ফার্মাকোলজি যে মেইন বই ক্যাটজাং, সেখান থেকে নেওয়া। ম্যাক্সিমাম ছবি আমার ক্যাটজাং থেকে নেওয়া, কিছু আছে গুডম্যান গিলম্যান, এগুলো তোমার এলসওয়ার যে কোনো জায়গায় পাবা। তাহলে প্রথমটা কি? 1 নম্বর হচ্ছে রেজিস্ট্যান্স আর্টারিওল। এটা কোনটা নরমালি? রেজিস্ট্যান্স আর্টারিওল ইউজুয়ালি আর্টারিওলস এবং ক্যাপিলারিস এর যে জাংশন যে তার আগে রেজিস্ট্যান্স আর্টারিওল। এটা হলো কি দেয়? এটা হচ্ছে কোনটা লোড দেয়, প্রিলোড না আফটার লোড? আফটার লোড। আফটার লোড, তাই না? এই প্রেসারের এগেইনস্টে হার্টকে পাম্প করতে হয়, এটাকে বলে আফটার লোড।
তারপরে যখন ক্যাপাসিট্যান্স ভেনিউজ গুলো আসে, এখানে কোনটা কোন লোড থাকে, যেটা কিনা তোমার Preload. প্রিলোড। এই প্রিলোডের উপর ডিপেন্ড করে হার্টের ফিলিং, হার্ট কতটুকু ব্লাড ফিল হবে সেটা, তাই না? আচ্ছা, তারপরে হলো হার্ট পাম্প করলো, এই পাম্পটা এটাকে বলা হবে স্ট্রোক ভলিউম। এই ভলিউমটা মেনটেন হয় বাই কিডনি। যদি গতবার ডায়াবেটিস আমি পড়িয়েছিলাম রেনিন অ্যাঞ্জিওটেনসিন অ্যালডোস্টেরন সিস্টেম, এটা অত্যন্ত একটা ইম্পর্টেন্ট সিস্টেম। এই সিস্টেম না জানলে কেউ পাস করতে পারবে না। রেনিন অ্যাঞ্জিওটেনসিন অ্যালডোস্টেরন সিস্টেম এটা সব সময় লাগে, সব জায়গায় লাগে। তাহলে দেখো, যদি আমার স্ট্রোক ভলিউম থেকে রেনাল পারফিউশনের মাধ্যমে রেনিন অ্যাঞ্জিওটেনসিন অ্যালডোস্টেরন এই মেকানিজমের মাধ্যমে আমার ব্লাড ভলিউম এবং আফটারলোড মেনটেন হয়। কিভাবে হয়? যদি আমার স্ট্রোক ভলিউম কম থাকে তাহলে কিডনি থেকে রেনিন রিলিজ হয়, এটা অ্যাঞ্জিওটেনসিন, এটা আস্তে আস্তে আরো ভালো করে পড়াবো। অ্যাঞ্জিওটেনসিন থেকে অ্যাঞ্জিওটেনসিন অ্যালডোস্টেরনকে স্টিমুলেট করে এবং অ্যাঞ্জিওটেনসিন নিজেও সরাসরি ব্লাড ভেসেলের উপরে তোমার টোন বাড়িয়ে দেয়। এটা আরো সুন্দর ছবি পরে আছে। এখন বলো নার্ভ সাপ্লাই, তোমরা কি আসলে এগুলো কোনো বোর হচ্ছে যে আমরা জানি সব দরকার নেই, এগুলো কিছু মনে হচ্ছে? তাহলে বলতে না পারো। স্যার, না স্যার অবশ্যই আপনি দেবেন। না এগুলো পুরান কথা, তো অনেক সময় ধরে এগুলো জানি। তারপর জাস্ট মনে করার জন্য। আচ্ছা, নার্ভ সাপ্লাই অফ দ্য হার্ট, এই নার্ভ সাপ্লাই আমরা নরমালি হার্টে কিভাবে হয় বলো তো? ভেগাস নার্ভ। ভেগাস নার্ভটা কোন অটোনমিকের পাত্র? প্যারাসিম্প্যাথেটিক। আরেকটা কি অটোনমিক আছে? সিম্প্যাথেটিক। ওইটা কিভাবে আসে? তো T1 থেকে ওটা হার্ট বিট বেড়ে গেলে স্ট্রেস অবস্থায়। হ্যাঁ, সেটা কিন্তু এটা নার্ভ সাপ্লাইটা কি কোথেকে আসে? thoracic lumbar flow স্যার। হ্যাঁ, থোরাকো লাম্বার আউটফ্লো কোন সেগমেন্ট বলতেছিল কিন্তু? T1 থেকে T5। সিম্প্যাথেটিক হচ্ছে T1 টু T5, সিম্প্যাথেটিক ট্রাঙ্ক থেকে আসে, তাই না? এটা হচ্ছে T1 টু T5, আর প্যারাসিম্প্যাথেটিক আসে ভেগাস থেকে। আচ্ছা, এখন আসো সিম্প্যাথেটিক যে সাপ্লাইটা, এই নার্ভটা, এটা কোথায় কোথায় থাকে হার্ট? এটা থাকে এসএ নোডে থাকে, এবি নোডে থাকে, কার্ডিয়াক মাসেলে থাকে এবং করোনারি আর্টারিজও থাকে। আর যাই হোক, এসএ নোডের উপরে এটার ইফেক্ট কি? এসএ নোড দিলে হার্ট রেট বাড়বে, এক্সিলেন্ট, ঠিক আছে? হার্ট রেট বাড়বে। এবি নোডে হলো তোমার কন্ডাকশন বাড়িয়ে দিবে। আর কার্ডিয়াক মাসেলের উপর ইফেক্ট কি বাড়বে? বাড়াই দিবে। হ্যাঁ, কি বাড়বে কার্ডিয়াক মাসেলের উপরে? এই সিম্প্যাথেটিক সাপ্লাই স্যার কন্ট্রাকশন। ফোর্স অফ কন্ট্রাকশন বেড়ে যাবে, ঠিক আছে? আর করোনারি আর্টারি স্প্যাজম হবে, সেটা তো আছে। স্যার এসএ নোডে স্যার কি বাড়বে স্যার? হার্ট রেটটা এসএ নোডে? এসএ নোড তো আমাদের হার্ট রেট কন্ট্রোল করে না। জি স্যার। আচ্ছা, এটা রিসেপ্টর অটোনমিক নার্ভাস সিস্টেমে তোমাদের হয়তো একটু মনে ভুলে যেতে পারো, পড়িয়েছিলাম অটোনমিকে সিম্প্যাথেটিক রিসেপ্টর আলফা বিটা, আলফা 1 আলফা 2 বিটা 1 বিটা 2। হার্টে থাকে বিটা 1 রিসেপ্টর। এটা ভেরি ইম্পর্টেন্ট, অটোনমিক নার্ভাস সিস্টেমের সাথে এগুলো খুব লিঙ্কড। তাহলে রিসেপ্টর থাকে হচ্ছে বিটা 1 রিসেপ্টর, এই রিসেপ্টরগুলোর মাধ্যমে এই কাজগুলো করে। প্যারাসিম্প্যাথেটিক কোন লাগে? এসএ নোড, এবি নোড এবং করোনারি আর্টারিজ, এই তিন জায়গা থাকে হচ্ছে প্যারাসিম্প্যাথেটিক। তাহলে দেখো এখানে কিন্তু ইউজুয়ালি প্যারাসিম্প্যাথেটিক কিন্তু মাসেলে খুব কম থাকে। তাহলে প্যারাসিম্প্যাথেটিকের মূল এটা হচ্ছে এসএ নোড, এবি নোড, আর্টারিজ, এবং মূল হচ্ছে এসএ নোডের মাধ্যমে এটা হার্ট রেট কি করে? ভেগাস নার্ভ হার্ট রেট কমিয়ে দেয়। রিসেপ্টরের নাম হচ্ছে মাস্কারিন রিসেপ্টর M2। তাহলে এই রিসেপ্টর গুলো জানতে হবে, এগুলো খুবই স্পেসিফিক, পরীক্ষা খুব জিজ্ঞেস করে। যখনই বলবো যে ড্রাগ গুলো বলো কি কি ড্রাগ, তোমরা যখন বলবা বিটা ব্লকার, তখন কোন বিটা ব্লকার, বিটা 1 না বিটা 2, এগুলো খুব বেসিক। হ্যাঁ, এগুলো ভুল করলে খুবই মানে মাইন্ড করে। ঠিক তেমনি একই স্যার তাহলে প্যারাসিম্প্যাথেটিকের জন্য রিসেপ্টর বলবো M2 রিসেপ্টর হার্টের জন্য। কার্ডিয়াক, হ্যাঁ ঠিক আছে। ওটা অটোনমিক থেকে দেখুন M1 M2 M3 M1 কোথা থেকে M2 M3, ঠিক আছে? যে একটা থেকে মাসেল আছে, গ্ল্যান্ডুলার নার্ভ। আর যাই হোক, M2 রিসেপ্টরের মাধ্যমে হার্ট রেট কমাবে, ঠিক আছে? তাহলে ইফেক্ট গুলো একটু দেখে নিই।
তাহলে বিটা 1 রিসেপ্টর হলে আমার প্রথম কথা হচ্ছে হার্ট রেট বাড়বে, ইনক্রিজ হার্ট রেট, এটাকে বলা হয় পজিটিভ টনোট্রপিক ইফেক্ট। ঠিক আছে, এই টার্মগুলো মাঝে মাঝে তোমরা পাবা বিভিন্ন বইয়ে, টনোট্রপিক ইফেক্ট, আয়োনোট্রপিক ইফেক্ট। তাহলে হার্ট রেট বাড়ে, এটাকে বলা হয় টনোট্রপিক ইফেক্ট, বাড়লে পজিটিভ। আরটা হলো ফোর্স অফ কন্ট্রাকশন বাড়ে, সেটা হচ্ছে পজিটিভ আনোট্রপিক ইফেক্ট। এই আনোট্রপিক ইফেক্টের কারণে ফোর্স অফ কন্ট্রাকশন বাড়ে, ফলে স্ট্রোক ভলিউম বাড়ে, ফলে ব্লাড প্রেশার বাড়ে। ঠিক আছে, এই টপিক, এই কোনোট্রপিক, আনোট্রপিক, ড্রমোট্রপিক, এগুলো আস্তে আস্তে তোমরা বিভিন্ন জায়গায় পাবা। তো এগুলো আসলে যা মানে বেসিক নলেজ, তো যা ধারণার জন্য। অনেক সময় কোনো বইয়ে বা কোনো কিছু পড়তে গেলে এই ধরনের টার্ম হঠাৎ করে যেন আননোন না লাগে। আর এটা হচ্ছে ইনক্রিজ রেট অফ কন্ডাকশন থ্রু এবি নোড, ওটা হচ্ছে পজিটিভ ড্রমোট্রপিক ইফেক্ট। ঠিক আছে, এটা হলো কন্ডাকশনটা বাড়িয়ে দেয় এবি নোড দিয়ে। আরেকটা জিনিস করে, সেটা হচ্ছে রিল্যাক্সেশন অফ মায়োকার্ডিয়াম বাড়িয়ে দেয়। ওকে, 10 মিনিট আছে, আর এরপরে নতুন করে আবার জয়েন করব। ইনক্রিজ রিল্যাক্সেশন অফ মায়োকার্ডিয়াম ডিউরিং ডায়াস্টল, এটাকে বলা হয় পজিটিভ লুসিট্রপিক ইফেক্ট। এগুলো তো জানা দরকার নেই, তোমরা খালি কোনোট্রপিক আর আনোট্রপিক জানলেই আমরা খুশি, বাকিগুলো তোমাদের দরকার নেই। এই কোনোট্রপিক এবং আনোট্রপিক ইফেক্টটা খালি জেনে রাখবে। আচ্ছা, এখন তাহলে এটা তো তোমরা জানোই যে না, এখানে এসএ নোটের কারণে হার্ট রেট বাড়তেছে, মাসেলের কারণে ফোর্স অফ কন্ট্রাকশন বাড়ছে, এই নোটের মাধ্যমে করতেছে, যেখানে থাকে তোমার। আচ্ছা, এরপরে থাকে হচ্ছে অ্যাক্টিভেশন অফ M2 রিসেপ্টর। তাহলে এখানে কি হবে, M2 রিসেপ্টর যদি অ্যাক্টিভেট হয় তাহলে এটা কি হবে, কোন ইফেক্ট হবে, হার্ট রেট কমে যাবে, ডিক্রিজ হার্ট রেট, এটাকে বলা নেগেটিভ কোনোট্রপিক ইফেক্ট। আচ্ছা, আর কোন ইফেক্ট হবে, দিবে কন্ডাকশন রেট কমাই দিবে স্যার। স্লোনেস হয়ে যায়, এগুলো দিয়ে কন্ডাকশন স্লো হইলো তোমার হার্ট রেট কমে যায়। ফোর্স অফ কন্ট্রাকশনের উপরে কোনো ইফেক্ট হয়, ইয়েস স্যার। না স্যার, না হবে না স্যার। এখানে একটু কনফিউশন মাসেলের উপর কোনো ইফেক্ট হবে না। এখানে একটু মাঝে মধ্যে কনফিউশন হয় যে আসলে ইফেক্ট হবে কি হবে না। ফোর্স অফ কন্ট্রাকশন ইউজুয়ালি কমবে। এখন বলতে পারো যে স্যার মাসেলে তো এটা না, তাহলে কিভাবে হতে পারে নেগেটিভ আনফেক্টিভ ইফেক্ট? ইউজুয়ালি এটা মাসেলস থাকে না, কিন্তু নরমালি যখন হার্ট রেট কমে যায় তখন এন্ড ডায়াস্টলিক ফিলিং কেমন হবে, ভলিউমটা কেমন হবে, এন্ড ডায়াস্টলিক ভলিউম বাড়বে না কমবে? একটা হার্ট খুব দ্রুত পাম্প করতেছে, একটা হার্ট স্লোলি পাম্প করতেছে, এন্ড ডায়াস্টলিক ভলিউম বাড়বে স্যার, কোনটাতে বাড়বে? কমে গেলে বাড়বে। হার্ট রেট কমে গেলে এন্ড ডায়াস্টলিক ভলিউমটা বেড়ে যাবে না? যেটাতে হবে। জি স্যার। এন্ড ডায়াস্টলিক ভলিউম তো বাড়বে, এটা সবাই মোটামুটি একমত হলো তো, তাই না? আচ্ছা, এখন বলো হার্টের দুটো রুল ছিল না ফোর্স অফ কন্ট্রাকশন, ফ্র্যাঙ্ক স্টার্লিং ল এন্ড অলোনান ল? জি স্যার। মনে আছে না মনে নাই? জি স্যার, মাসেল বেশি যদি যত তোমার উইদিন ক্যাপাসিটি মানে লিমিটেশনের মধ্যে ওর সমতার মধ্যে যত স্ট্রেচ হবে তত বেশি কি কন্ট্রাকশন হবে, ফোর্স অফ কন্ট্রাকশন বাড়বে। ফ্র্যাঙ্ক স্টার্লিং ল একটা আছে, তাই না? এগুলো মনে হয় ফিজিক্যাল পড়ানো হয়ে থাকতে পারে। আর হচ্ছে অল অন নাম ল, হয় করবে নাহলে করবে না। তাহলে উইদিন এর মধ্যে মানে তার ক্ষমতার মধ্যে হার্ট মাসল যত স্ট্রেচ হবে তত এটা ফোর্স অফ কন্ট্রাকশন বাড়বে। ঠিক আছে, তাহলে আলটিমেটলি খুবই সহজ, হার্ট রেট আর ফোর্স অফ কন্ট্রাকশন বাড়বে বিটা 1 এর মাধ্যমে, আর এন্ট্রি সেটের মাধ্যমে হার্ট রেট এবং ফোর্স অফ কন্ট্রাকশন কমবে। এই কথাটা সবার জন্য মনে রাখতে হবে। কিভাবে বাড়ায় কমায় এগুলো যারা একটু ভালো তারা মনে রেখো, এগুলো অনেক সময় কাছে লেগে যায়, কিন্তু এমনিতে খুব সহজভাবে মনে রেখো। এই পর্যন্ত সবার ক্লিয়ার? জি স্যার। জি স্যার। জি স্যার। এখন আসো রেনিন অ্যাঞ্জিওটেনসিন অ্যালডোস্টেরন সিস্টেম, যেটা আমি তোমাদের বলছিলাম যে পরে একটা ভালো ছবি আছে। ছবিটা আসলে কিছুই না, ব্যাখ্যাটা ধরো কিডনিতে কোনো কারণে সিম্প্যাথেটিক ফ্লো বেড়ে যায়, বিটা 1 রিসেপ্টর কিন্তু হার্টে থাকে আর একটা থাকে কিডনিতে, জাস্টাগ্লোমেরুলার সেল, এবং এটা খুব ধরা হয় পরীক্ষায় যে বিটা 1 রিসেপ্টর কোথায় কোথায় থাকে। বলবা যে দুটো বলতেই হবে, একটা হচ্ছে হার্টে, এখানে কি করে ফোর্স অফ কন্ট্রাকশন এবং হার্ট রেট বাড়ায়, আর একটা কোথায় থাকে কিডনিতে, কোথায় থাকে জাস্টাগ্লোমেরুলার সেল, সেখান থেকে জাস্টাগ্লোমেরুলার সেল, সেখানে বিটা 1 রিসেপ্টর থাকে। তাহলে সিম্প্যাথেটিক ডিসচার্জ যখন বেড়ে যায় তখন রেনিন সেক্রেশন বেড়ে যায়, আর রেনিন সেক্রেশন বাড়লে আলটিমেটলি ব্লাড প্রেসার, যে পুরো মেকানিজমের মাধ্যমে ব্লাড প্রেসারও বাড়ে। এই কারণে জিজ্ঞেস করা হয় যে তোমার হ্যাঁ বলো স্যার বিটা 2 রিসেপ্টরটা তাহলে স্যার কোথায় থাকে স্যার? বিটা
বিটা 2 থাকে Beta- ব্রঙ্কিয়াল স্মুথ মাসেল, ইউটেরাস, এগুলাতে থাকে, ওখানে রিল্যাক্স করে। বিটা জি। 2 কাজ হতেছে রিল্যাক্স, বিটা 1 এর কাজ হতেছে কন্ট্রাক্ট, জি স্যার, ঠিক মানে আছে। স্টিমুলেশন বিটা 1, বিটা 2 হলো ডিপ্রেশন। ঠিক আছে, এগুলো অটোনমিকটা খুব ভালো গ্রিপে রাখলে তোমাদের অনেক টার্ন অনেক কিছু সহজ হয়ে যাবে। তো প্রথম দিকে কষ্ট হবে, কিন্তু গ্রিপে চলে আসলে অটোনমিক, এরপরে ড্রাগ অনেক সহজ। অনেক সময় পরীক্ষায় প্রশ্ন আসে যে বিটা ব্লকার কিভাবে ব্লাড প্রেশার কমায়, তাহলে একটা হচ্ছে হার্টের মাধ্যমে কমাবে, একটা হচ্ছে কিডনি থেকে রেনিন রিলিজটা কমিয়ে দিয়ে। ঠিক আছে, এগুলো আস্তে আস্তে তোমরা শিখবা, পড়াবো আমি। তাহলে দেখো কিডনিতেও বিটা 1 রিসেপ্টর থাকবে, সিম্পাথেটিক ডিসচার্জ হয়, সেখান থেকে রেনিন রিলিজ বাড়তে পারে, অথবা যদি কিডনিতে পারফিউশন প্রেসার কমে যায় অথবা সোডিয়াম পরিমাণ কমে যায়, হাইপোনাট্রিমিয়া হয়, তখন রেনিন রিলিজ হয়। রেনিনটা কি করে, অ্যাঞ্জিওটেনসিনোজেন থেকে অ্যাঞ্জিওটেনসিন কনভার্টিং এনজাইমের মাধ্যমে প্রথমে অ্যাঞ্জিওটেনসিন 1 থেকে 1 করে, এটা লাংসে গিয়ে অ্যাঞ্জিওটেনসিন কনভার্টিং এনজাইমের মাধ্যমে 2 তে হয়। অ্যাঞ্জিওটেনসিন 2 এর অনেক ওয়াইড স্প্রেড ইফেক্ট আছে। কি করে, একটা হচ্ছে এটা অ্যাডেনাল কর্টেক্সে গিয়ে অ্যালডোস্টেরনকে স্টিমুলেট করে, অ্যালডোস্টেরন তখন সোডিয়াম এবং ওয়াটার রিটেনশন করে, তাহলে সেই ক্ষেত্রে ব্লাড প্রেশার বেড়ে যায়, এক নম্বর। 2 নম্বর হচ্ছে অ্যালডোস্টেরন 2 টা সিস্টেমিক ভাস্কুলার রেজিস্ট্যান্সটা বাড়িয়ে দেয়, মানে ওই যে যেটা বললাম রেজিস্ট্যান্স ভেসেল যেগুলা সেগুলোকে স্টিমুলেট করে, সেগুলোকে স্টিমুলেট করার কারণে আর্টেরিয়াল প্রেসার বেড়ে যায়, ফলে ব্লাড ভলিউম, কার্ডিয়াক আউটপুট বেড়ে যায়। আর এডিএইচের উপরও একটা নেগলিজিবল রোল আছে, খুব একটা ইয়ে না, মানে রোল আছে, কতটা ইফেক্ট না, কিন্তু আলটিমেটলি অ্যালডোস্টেরন আর এই তোমার ভলিউম কার্ডিয়াক মানে বলে আফটার লুপ, এই দুইটা ইফেক্ট মনে রাখবা ইন এনজিওটেনসিন অ্যালডোস্টেরন সিস্টেম। তো মাঝে মাঝে ধরা হয় পরীক্ষায়, কারণ প্রতিটা জায়গায় ড্রাগ আছে। ঠিক আছে, বিটা 1 এও আটকানো ড্রাগ আছে, রেনিনেও আটকানো ড্রাগ আছে, অ্যাঞ্জিওটেনসিন 2 তেও ড্রাগ আছে। তোমাদের পরীক্ষায় একটা রিটেনের কোশ্চেন আসে প্রায় যে তোমার নেম দ্য ড্রাগস অ্যাক্টিং অন রেনিন অ্যাঞ্জিওটেনসিন অ্যালডোস্টেরন সিস্টেম। পরীক্ষা রিটেনে প্রায় এই কোশ্চেনটা আসে, কি কি ড্রাগ। প্রথমে আসবে বিটা, এখান থেকে আসবে বিটা ব্লকার থেকে শুরু হবে, এটা অনেকেই মিস করে, বিটা ব্লকারও আসবে, এটা রেনিন রিলিজ করে, তারপর রেনিনকে ইনহিবিট করা ড্রাগ আছে, অ্যাঞ্জিওটেনসিন কনভার্টিং এনজাইমকে ইনহিবিট করা ড্রাগ আছে, অ্যাঞ্জিওটেনসিন 2 কে রিসেপ্টরকে ব্লক করা ড্রাগ আছে। ঠিক আছে, 4টা ড্রাগ আছে। ঠিক আছে, এবং অনেক সময় অ্যালডোস্টেরন অ্যান্টাগনিস্ট যেটা সেটাও আছে, 5টা আছে। এই কোশ্চেনটা পরীক্ষায় প্রায় আসে। স্যার অ্যালডোস্টেরন অ্যান্টাগনিস্ট মানে স্যার ওই যে ডায়াবেটিক্সে আমরা যেটা পড়ছিলাম স্যার, স্পাইরোলেকটন, হ্যাঁ হ্যাঁ, স্পাইরোনোলেকটন। মানে ওটা তো ফার্স্ট না, পঞ্চম লাইন। ফার্স্ট লাইন ড্রাগ হচ্ছে এখানে উল্টা দেয়, ফার্স্ট লাইন ড্রাগ হচ্ছে প্রথম ড্রাগ আসলে অ্যাঞ্জিওটেনসিন 2 রিসেপ্টর ব্লক। এটা যখন রেনিন এনজিও সিস্টেম পড়াবো তখন পারবে বুঝবা। তারপরে অ্যাঞ্জিওটেনসিন এই এসি ইনহিবিটর, তারপরে হচ্ছে রেনিন ব্লকার আছে, খুবই কম ইউজ করা হয়, আর বিটা ব্লকার। লাস্টে অ্যালডোস্টেরন না পড়তে আস্তে আস্তে পড়বা, সবই বলবো কোনটা ভালো কোনটা খারাপ ইউজ করবো। আচ্ছা, এখন আসলে ব্লাড ভেসেল কনস্ট্রিকশন এবং ডাইলেটেশন করে। হ্যাঁ, এগুলোর মধ্যে কিছু সাবস্টেন্স আছে, কেমিক্যাল সাবস্টেন্স, যেগুলো কিছু কনস্ট্রিকশন করে, কিছু ডাইলেট করে। কনস্ট্রিক্টর কি, নরঅ্যাড্রেনালিন, অ্যাঞ্জিওটেনসিন 2, এন্ডোথেলিন 1। এটা তোমাদের এমসিকিউতে মাঝে মাঝে আসে, যদি আমাদের ফার্মাকোলজি নাও আসে, এগুলা পোস্ট গ্রাজুয়েট পরীক্ষায় প্রায় আসে। পোস্ট গ্রাজুয়েশন অ্যাডমিশনে একদম বেসিক জিনিসগুলো যাচাই করা হয়, তো ওখানে কিন্তু তোমার ওই কি কি রোগ এগুলো ধরা হয় না। পোস্ট গ্রাজুয়েশন যে কোনো অ্যাডমিশন পরীক্ষায় তোমার বেসিকটা কিরকম সেটা থাকবে, সেটাই যাচাই করে কি কি রোগ কিভাবে ডায়াগনোস করা হবে, সেগুলো ওরা তোমাকে শিখাবে, ধরো এমডি, এফসিপি, সব কিছু। ঠিক আছে, তো এখন এই জন্য ওরা যেগুলো আমরা শিখাবো সেগুলো দরকার নাই, কি কি শিখাতে পারবো সেগুলোর জন্য আমরা পরীক্ষা দিই। এই জন্য মাঝে মাঝে এখানে কোশ্চেন খুব পোস্ট গ্রাজুয়েশন পরীক্ষা আসে। তাহলে ব্লাড ভেসেল কনস্ট্রিকশন করে কি কি, এগুলো নরঅ্যাড্রেনালিন, অ্যাঞ্জিওটেনসিন 2, এন্ডোথেলিন 1। ডাইলেট করে কি কি, নাইট্রিক অক্সাইড, অ্যাডিনোসিন, প্রোস্টাগ্ল্যান্ডিনস, ব্র্যাডিকাইনস, এগুলো হলো ব্লাড ভেসেলকে ডাইলেট করে। তো এগুলো হলো জাস্ট কি কি কনস্ট্রিকশন করে এবং ডাইলেশন করে এগুলোর মাধ্যমে। তো অ্যাঞ্জিওটেনসিন 2 যেটা আমরা অলরেডি বললাম রেনিন অ্যাঞ্জিওটেনসিন 2 এর মাধ্যমে করে, তো আমাদের অ্যান্টি হাইপারটেনসিভ ড্রাগ হিসেবে এটা একটা ভালো ড্রাগ, তাই না? অ্যাঞ্জিওটেনসিন 2 কে ব্লক করতে পারলে আমার ব্লাড ভেসেল ডাইলেট হবে। এছাড়া নরঅ্যাড্রেনালিনকে ব্লক করার জন্য যে ড্রাগগুলো আছে সেগুলো ব্লাড ভেসেলকে তোমার হাই ব্লাড প্রেসারকে কমাবে, অ্যান্টি হাইপারটেনসিভ। এন্ডোথেলিন 1 অ্যান্টাগনিস্ট আমরা আসলে বেসিক্যালি এন্ডোথেলিন 1 অ্যান্টাগনিস্ট বা অ্যান্টি হাইপারটেনসিভ হিসেবে ইউজ করি না, ঠিক আছে? কিন্তু এন্ডোথেলিন 1 অ্যান্টাগনিস্ট ড্রাগ আছে বুসেন্টান, ওটা আমরা ইউজ করি যাদের পেরিফেরিতে সার্কুলেশন কমে যায়। কিছু কিছু রোগ আছে যেখানে হাতে পায়ে সার্কুলেশন কমে যায়, গ্যাংগ্রিন হয়ে যায়, ব্লাড ভেসেলগুলো কনস্ট্রিক্ট হতে হতে, যেটা অনেক রকম রোগে হয়, সেখানে আমরা ইউজ করি। অ্যান্টি হাইপারটেনসিভ হিসেবে ইউজ করা হয় না। আর ভ্যাসোডাইলেটরসের মধ্যে যেগুলো আছে সেগুলো আমরা নরমালি মানে ইউজুয়ালি
এই ভ্যাসোডাইলেটরস ইউজ করে ব্লাড প্রেশারকে আমরা কন্ট্রোল করতে চেষ্টা করি না, নর্মালি আমরা কোনো ড্রাগই করি না, যা মানে ইউজুয়ালি করে। কিন্তু কিছু ড্রাগ আছে যেগুলো করতে পারে, ওগুলো হচ্ছে ডাইরেক্টলি করে, ডাইরেক্ট ভ্যাসোডাইলেটরস। যখন ভ্যাসোডাইলেটরস করাবো তখন শুনবা যে এগুলো সরাসরি অ্যাক্টিভেট করে। এখানে একটা ছবি আছে, আচ্ছা লেস দেন 1 মিনিট বাকি আছে কতটুকু, আচ্ছা লেস দেন 1 মিনিট, তো এটা হয়তো এখনই শেষ হয়ে যাবে আজকে, আর এই জাস্ট এতটুকু করি শেষ করে দিব। আচ্ছা তোমরা আবার জয়েন করো, ঠিক আছে, কজন আসো দেখে নি। এটা খুব ইন্টারেস্টিং। 49 48 ভালো আছে, তোমার অ্যাটেন্ডেন্স খুব ভালো। ওই যারা আগের ব্যাচে ওরা আসে তো নাকি, ওদেরকে একটু ইনফর্ম করে দিও শিডিউলটা। জি স্যার, তারা 3 জন আছেন স্যার। ওকে, ভেরি গুড। আচ্ছা এটা হলো ওভারঅল যে টিউনিং